দর্শক স্বাগত নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন SSRM জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয় 50 বছরে বাংলাদেশের আইনের শাসন। এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে যারা আজকে যুক্ত আছেন ভার্চুয়ালি, তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সিপিবি নেতা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও আছেন ব্যারিস্টার মীর হেলাল, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপি। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরও আছেন ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আওয়ামী লীগ নেতা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে দর্শক যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে যুক্ত আছেনই, এবং যারা এই মুহূর্তে আছেন ভার্চুয়াল মিডিয়ামে, তারা চাইলে নিউজ 24 এর ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ওয়েব পোর্টালটি আছে সেখানে আপনারা যুক্ত হয়ে আপনাদের প্রশ্ন মতামত আমাদের সঙ্গে উপস্থাপন করতে পারেন। আমরা 50 বছরে বাংলাদেশের আইনের শাসন এই প্রসঙ্গে কথা বলা শুরু করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন আপনাকে দিয়ে। বাংলাদেশে আসলে 50 বছরে আমাদের অনেকগুলো অর্জন আছে, অনেকগুলো ত্যাগ আছে এবং অনেকগুলো সামনের লক্ষ্যও আছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে 50 বছরে বাংলাদেশের আইনের শাসনের যে বাস্তবতা, সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চাইবেন, প্রথমত আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ শ্রাবণ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আপনার 50 বছরকে সামনে রেখে যদি বাংলাদেশের আইনের শাসনের কথা বলি, তাহলে পরে প্রথম যে বিষয়টাকে আনতে হবে সেটা হচ্ছে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যেভাবে হত্যা করা হলো, সেটা ছিল খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটা ঘটনা। কিন্তু তার চেয়ে যেটা মর্মান্তিক সেটা হচ্ছে যে হত্যাকাণ্ডের পরে একটা আইন করে বলে দেওয়া হলো যারা হত্যা করেছেন তাদের বিচার করা যাবে না। এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে মানে তুলনা রহিত কিংবা একদম দৃষ্টান্ত রহিত একটা ঘটনা। যে আমরা পৃথিবীতে মানে ইফ ইউ লুক এট দি জুডিশিয়াল সিস্টেমস অফ ডিফারেন্ট কান্ট্রিজ, আপনি দেখবেন যে প্রত্যেকটা দেশে যে বিচারিক ব্যবস্থা কিংবা আইনের যে ব্যবস্থা সেটা থাকে হচ্ছে যারা হত্যা করে কিংবা যারা অপরাধ করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু আপনি আইন করে বলে দিলেন যে আপনার যারা যে হত্যা করেছে, জাতির জনককে যারা হত্যা করেছে তার বিচার করা যাবে, এবং সেইটা অনেক বছর পর্যন্ত বহাল থাকলো। তারপরে 1996 সালের পরে বিচারটা শুরু হলো। আর একটা বড় বিচার আমরা করতে পারিনি, সেটা হচ্ছে যে আপনার মানবতা বিরোধী অপরাধ যারা 1971 সালে করেছিলেন সেই বিচারটা হয়েছে আপনার 2010 সালে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হয়েছে। তারপরে বিচারটা 12 থেকে শুরু হয়ে এ পর্যন্ত প্রায় 30 জনের বেশি তাদের বিচার হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা অনেক বড় দুটো ঘটনা, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং আপনার মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, এবং তার প্রেক্ষিতে আমরা বলতে পারি উই আর কামিং আউট অফ দি কালচার অফ ইম্পিউনিটি, দায় মুক্তির যে সংস্কৃতি। তো তার মানে কিন্তু আমি আইনের ছাত্র হিসেবে এটা বলবো না যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে কিংবা বাংলাদেশে রুল অফ ল এর অবস্থা খুব ভালো, এমনটা কিন্তু আমি বলবো। কারণ আপনি যদি দেখেন যে আমাদের এখানে বর্তমানে প্রায় 40 লক্ষের মতো মামলা হচ্ছে আপনার পেন্ডিং। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে, প্রতিনিয়ত আপনার যারা প্রভাবশালী, যারা সরকারি ক্ষমতায় বলিয়ান, তারা আইন লঙ্ঘন করছেন, তার কোনো বিচার হচ্ছে না। এবং আমাদের এখানে আইনের শাসন হচ্ছে অদ্ভুত। আপনি 10 জন যদি দুর্নীতি করে তাহলে পরে একজনকে ধরা হয়, কিন্তু 100 জন দুর্নীতি করলে একজনকে ধরা হয়। এবং আইনের শাসনটা হচ্ছে ভীষণ রকম সিলেক্টিভ। হ্যাঁ, সিলেক্টিভ কখনো আইনের শাসন হয় না। যে আপনি রাস্তার বিপরীত দিক দিয়ে মন্ত্রী, এমপি, তারপরে বিচারক, আপনি জানেন যে গত দুদক চেয়ারম্যান তিনি একবার 2 সপ্তাহের একটা অভিযান পরিচালনা করেছিলেন, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমলা থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে তারা রাস্তার বিপরীত দিক দিয়ে যাচ্ছে, এবং প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। আপনি দেখবেন যে যখন আমাদের বাচ্চা ছেলেরা নিরাপদ সড়কের আন্দোলন করেছে, তখন তারা দেখতে পেয়েছে যে সামরিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, মন্ত্রী, এমপি, আমলা, বিচারক, সাংবাদিক, তাদের কারো গাড়ির লাইসেন্স নাই। তাহলে পরে আপনার রাষ্ট্রের ভেতরটা কিন্তু ফাঁপা। হ্যাঁ, আপনি যদি ভেতরের চিত্র অনেক ক্ষেত্রে যখন উন্মোচিত হয়, মানে একেবারে সবকিছু যে নিয়ম নীতি ছাড়া চলে সেটা না, কিন্তু আইনের শাসন কিন্তু অনেক বড় একটা বিষয়। আইনের শাসন আপনি প্রত্যেকটা জায়গাতে গেলে আপনাকে টাকা দিতে হবে,
নইলে পরে আপনি কোনো সেবা পাবেন না। এবং এই যে চিত্রটা, আপনার ধরেন যে বর্তমান সরকার যে দুটো বড় দৃষ্টান্ত স্থাপন করেছিল, যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার, বিচার। সেটাকে অনুসরণ করে প্রত্যেকটা ক্ষেত্রে মানে সাধারণ মানুষ যেন আইনের সুরক্ষা পায়, সেটা যদি হতো এবং মোটামুটি একটা রুল বেসড রেজিম যদি প্রতিষ্ঠা করা যেত, তাহলে পরে আমি বলতাম যে সিচুয়েশন স্যার, অফ আপনার রুল কাছে অফ আমি ল আসি ইন একটু পরে। বাংলাদেশ। আপনার প্রারম্ভিক বক্তব্য আমরা বুঝতে পেরেছি। আপনার কাছে আপনার কথার সূত্র ধরে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীর কাছে আমরা আসি। আমাদের হাফিজুর রহমান কার্জন স্যার বলার চেষ্টা করেছেন যে আসলে আইনের শাসন ব্যাপারটি বাংলাদেশে খুবই সিলেক্টিভ, কিন্তু তারপরেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার এবং মানবতা অপরাধী বিচারের মধ্য দিয়ে একটি বিচারের সংস্কৃতি আমাদের বাংলাদেশে চালু হয়েছে। স্বাভাবিকভাবে আসলে আপনার জায়গা থেকে এবং আপনার দলের জায়গা থেকে আপনি কিভাবে ব্যাপারটি ব্যাখ্যা করতে চাইবেন, হাসান তারিক চৌধুরী? দেখুন, শ্রাবণ, আপনার মাধ্যমে নিউজ 24 এর দর্শককে ধন্যবাদ। এবং স্বাধীনতার 50 বছরে আমি বলবো যে একটি গুরুত্বপূর্ণ টপিককে আজকের আলোচনার বিষয় হিসাবে নির্ধারণ করা হয়েছে এবং এটি অত্যন্ত সময়ের দাবি এই আলোচনাটি দেশবাসীর কাছে নিয়ে যাওয়া। আমি একজন পেশাদার আইনজীবী হিসেবে এবং আইনের ছাত্র হিসেবে এবং সর্বোপরি একজন বামপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটি বলবো যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে সংবিধানটি অর্জন করেছিলাম, সেই সংবিধানে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং জনগণের জন্য একটি প্রকৃত গণতন্ত্র কায়েমের জন্য যে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল, আমরা দেখেছি যে স্বাধীনতার 50 বছরে এসে আমাদেরকে বলতে হচ্ছে অত্যন্ত দুঃখের সাথে যে আইনের শাসনের এই জায়গাটিকে বারবার সংবিধানের কাটাছেঁড়া করে, সংবিধানকে রক্তাক্ত করে আমি বলবো যে আইনের শাসনকে ক্ষতবিক্ষত করা হয়েছে। এবং এই প্রসঙ্গে আমি অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের সঙ্গে খুবই একমত যে বিচারহীনতার সংস্কৃতি যেটি বাংলাদেশে উর্দিপড়া শাসকরা শুরু করেছিল, সেই জায়গা থেকে কিছুটা আমি ব্যতিক্রম এখন হলেও আমি বলবো যে এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যের জায়গায় আইনের শাসন পৌঁছতে পারেনি। এবং এর একটি বড় কারণ হিসেবে আমি চিহ্নিত করব যে কথাটি কেউ হয়তো অনেকেই বলে না, সেটি হলো যে আমাদের দেশে আইনের শাসনের একটি বড় ভিত্তির জায়গা হলো আমাদের জাতীয় সংসদ, মহান জাতীয় সংসদ। জি, সেই জাতীয় সংসদের আইন প্রণেতা কারা? আইন প্রণেতারাই তো আইন তৈরি করেন এবং সেই আইন সংবিধানের মধ্য দিয়ে, আমাদের জুডিশিয়ারির মধ্য দিয়ে সেটি প্রোটেক্টেড হয়। কিন্তু আমাদের দেশে আমরা যখন দেখি আমাদের আইন প্রণেতা এমন এমন ব্যক্তিরা হন সংখ্যার দিক থেকে, পার্সেন্টেজের দিক থেকে, যাদের আইনের সাথে, আইন প্রণয়ন পদ্ধতির সাথে এবং আইন বিজ্ঞানের মর্ম কথার সাথে এদের মিনিমাম কোনো সম্পর্ক নাই। আলু ব্যবসায়ী, পটল ব্যবসায়ী, চাল ব্যবসায়ী, সামরিক বেসামরিক আমলা, যারা সারা জীবন সুবিধাভোগী ছিলেন, তারা রিটায়ার করে এসে আইন প্রণেতা বনে যান। কিন্তু জনগণের সংগ্রামের সাথে যাদের সম্পর্ক, যাদের আইনের সাথে সম্পর্ক, তাদেরকে কিন্তু পার্লামেন্টে আমরা প্রতিনিধিত্ব দেখি না। এবং বর্তমান পার্লামেন্টেও দেখেন, একসময় দেখা যেত যে পার্লামেন্টে আইনজীবীদের একটা বিশাল প্রতিনিধিত্ব ছিল, কিন্তু সেই জায়গাটাও দেখেন আজকে অনেকাংশেই কিন্তু কমতে কমতে একটা দুঃখজনক জায়গায় এসে পৌঁছেছে। ফলে আমাদের আইন প্রণেতা যদি এমন এমন ব্যক্তিরা হন যারা সেনাবাহিনী, সেনা সদস্যদেরকে মারধর করেন, আমাদের আইন প্রণেতারা যারা এমন হন যারা হলো যাদের নামে হাজারটা ক্রিমিনাল মামলা, সেই ধরনের লোকেরা যদি আইনের শাসনের রক্ষক হয়ে যান, দেখা যাবে যে আইনের ভক্ষক তারাই হয়ে যান। ফলে আজকে স্বাধীনতার 50 বছর এই পূর্তিতে, এই সুবর্ণ জয়ন্তীতে এসে আমাদেরকে বিবেচনা করতে হবে একটি ওভারহলিং এর জায়গায়। আপনার আইন, আমাদের বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি টোটালটারই একটা বিরাট আমূল বৈপ্লবিক সংস্কার দরকার, যেটি আমার দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বলে আসছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থার একটা আমূল বৈপ্লবিক সংস্কার দরকার। এবং সেটি যদি না হয়, বিচার ব্যবস্থায় যে অব্যাহত যে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, সেই জায়গাটিকে কখনোই পরিবর্তন করা যাবে না। এবং যে মিষ্ট কথাটি আইনের অঙ্গনে প্রতিষ্ঠিত আছে, যেটি আমরা আইনের শাসন আলোচনা করতে গিয়ে বলে থাকি যে অ্যাক্সেস টু জাস্টিস, এই অ্যাক্সেস টু জাস্টিস সোনার হরিণী থেকে যাবে। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমি আসবো, আপনার কাছে আরো প্রশ্ন করব আমরা। ব্যারিস্টার মীর হেলাল, আপনার কাছে আসি। আসলে 50 বছরের বাংলাদেশের আইনের শাসন নিয়ে আপনার দল এবং আপনার ব্যক্তিগত মতামতটি জানি, তারপরে আপনার কাছে প্রশ্ন আছে আমাদের। মীর হেলাল। ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল নিউজ 24 এর সকল দর্শককে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আসলে স্বাধীনতার 50 বছর পরে আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে
বাংলাদেশ এখনো আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এবং শুধু তাই নয়, আপনি যদি সামগ্রিকভাবেই দেখেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে যে পূর্ব শর্তগুলো আছে, বা যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, কোনোটাই নাই। আমি রিসেন্টলি যদি বলি, আপনি দেখেন বিচার প্রক্রিয়া তো তদন্ত থেকে নিয়েই পূর্ণাঙ্গ বিচার পর্যন্ত আসে। সাগর রুমির হত্যাকাণ্ড হয়েছে কতদিন হয়, এটার কিন্তু কোনো বিচারের কোনো অগ্রগতি হয় নাই, বা কোনো ধরনের কোনো রেজাল্ট আমরা এখনো পাইনি। কিছুদিন আগে একজন সাংবাদিক মুস্তাক সাহেব, কার্টুনিস্ট, উনি মারা গেলেন ডিজিটাল সিকিউরিটি আইন গ্রেপ্তার হওয়ার পরে, এবং ওনার সাথে যিনি অ্যারেস্ট হয়েছিলেন কিশোর, উনি বের হওয়ার পরে অনেক কিছু শুনলাম। আসলে আইনের শাসন বলতে কোন মামলার বিচার হলো আর কোন মামলার বিচার হলো না, সিলেক্টিভ ওয়েতে যদি চিন্তা করি তাহলে কিন্তু সার্বিকভাবে বিবেচনা করা যাবে না। দু একটা যেটা সফলতার কথা বলছি, তার চেয়ে আমার দৃষ্টিতে যে আইনের সুরক্ষা পাচ্ছে না এরকম মানুষের সংখ্যা অত্যন্ত বেশি। এটা পার্সেন্টেজে যদি যায়, এটা মানে আমার দৃষ্টিতে, দিস ইজ মাই ওপিনিয়ন, যে সাধারণ মানুষ বা যারা এই সরকারের আমলে বিরোধী মানে মত বিরোধী, যারা এই সরকারের বিরুদ্ধে মতামত প্রকাশ করছে, তাদের আইনের অ্যাক্সেসটুকু বাংলাদেশে খুবই সীমিত বলে আমি পার্সোনালি মনে করি। আরেকটি বিষয় হচ্ছে, আলোচনায় আসছিল আসলে সামরিক শাসক যারা ক্ষমতায় এসেছেন তারা সংবিধানকে কাটাছেঁড়া করেছেন, রক্তাক্ত করেছেন, এবং তারা আইনের শাসনের যে গতিপথ সেটাকে রুদ্ধ করেছেন। এর সঙ্গে আসলে আপনি কি বলতে চান মীর হেলাল? সংবিধানের যে কোনো সংবিধান যদি সময় উপযোগী করতে হয়, যদি কোনো পজিটিভ চেঞ্জেস আনতে চায়, পার্লামেন্ট চাইলে সেটা করতে পারে। পার্লামেন্ট অনেক সময় এটা করেছে। জি, এখন যদি এটাই একমাত্র কারণ মনে হয় যে সামরিক শাসক যারা ছিল এই দেশে তারাই সংবিধানে কাটাছেঁড়া করেছে আর আমরা যারা সিভিলিয়ান গভর্নমেন্টে আছি, তাহলে এখন তো কোনো সমস্যা থাকার কথা না। গত 10 বছর ধরে যে যে আমি তো বললাম, আমি শুরুই করলাম যে যে চাঞ্চল্যকর কিছু হত্যাকাণ্ড এরকম আরো অনেক আছে। আমি জাস্ট বললাম যে সাগর রুনি যে হত্যাকাণ্ড হয়েছে, এটা বিচারটা আজকে পর্যন্ত হয়েছে কিনা, তো এখন কি কোনো সামরিক সরকার ক্ষমতায় কিনা। তাহলে আসলে বিষয়টা কারোর উপর দায় চাপিয়ে না দিয়ে আমার আপনার সহ সকলেরই চিন্তা করতে হবে যে আমরা আমাদের পক্ষ থেকে কি করছি দেশের সাধারণ জনগণের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বা অ্যাক্সেস টু জাস্টিস যেটা বলি আমরা, এটার জন্য আমরা কি চেষ্টা করছি, আমরা কি আসলে আর উই হেডিং টুয়ার্ডস দ্য রাইট ডাইরেকশন, এটাই আমাদের আসলে ভাবা কি দরকার। করতে হবে বলে আপনি মনে করেন মীর হেলাল? কি করতে হবে, পরামর্শ কি আসলে আপনার? এখানে আসলে আমি বলি, বাংলাদেশে আপনি যদি, আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশন খুব ওবিডিয়েন্ট। হ্যাঁ, ওবিডিয়েন্ট শব্দটা আসলে হয়তো একটু কর্কশ হয়ে যায়, কিন্তু এর চেয়ে বেটার ডিসক্রাইব করার মতো শব্দ আমার কাছে নাই। মানে যেই সরকারই থাকে তার অধীনস্থ সমস্ত ডিপার্টমেন্ট গুলো তাকে মেনে চলে, উইচ ইজ দ্য রাইট থিং টু ডু। তো জি, বেসিকলি যেটা হয়, যখন সরকার পরিচালনায়, যিনি রাইটলি কিছুক্ষণ আগে আলাপ করলেন, যারা ল মেকার, তারা যখন প্রপার দিক নির্দেশনাটা দিতে পারেন না, তারা যখন পেটিনেস নিয়ে বা চিন্তা করেন বা ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করেন, তখন হয় কি যে ওনারাও ডাইরেকশনে যায়। এখন আবার সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে যে কোনটা কোনটা আসলে সরকারের প্রতিষ্ঠান, সরকারের কন্ট্রোলে চলবে, কোনটা রাষ্ট্রের মানে স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান কোনটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তো এই কনফিউশনের কারণে হয় কি যে আমাদের আইনের শাসন বা ইমপ্লিমেন্টেশন অফ দ্য জাস্টিস সিস্টেম কিছুটা বিঘ্নিত হয় বলে আমি মনে করি। তো এই জায়গাগুলোকে আসলে সেপারেট করতে হবে। এটা 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 আমি বললেই হবে না বা আপনি বললেই হবে না, এটা সবাই বসে, যারা ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করবেন, তারা বসে এটাতে আসতে হবে। কিছু কিছু যেগুলো সাংগঠনিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলোকে অবশ্যই পূর্ণাঙ্গ ইন্ডিপেন্ডেন্স দেওয়া উচিত, এবং মৌখিকভাবে না, কার্যত তাদের ইন্ডিপেন্ডেন্সটা যেন দৃশ্যমান হয়। জি, যে যে তাদের স্বাধীনতাটা আছে, এটা দৃশ্যমান হলেই হয়তো আইনের শাসন যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা নিয়ে যেতে যাচ্ছি সেই দিকে পৌঁছতে পারে। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার কাছে আমি আসবো, আবারও আপনার কাছে প্রশ্ন করবো। আমরা ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া আপনার কাছে আসি। আমরা তিনজনের আলোচনা শুনেছি, তিনজন তিন জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। প্রথমত আসলে আপনার কাছে ব্যাখ্যা কি আছে 50 বছরের বাংলাদেশের আইনের শাসন এবং আইনের শাসনের বর্তমান বাস্তবতা নিয়ে? আহসান হাবিব ভূঁইয়া। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে যারা বক্তা আছেন তারা তিনজনই আমার কলিগ এবং তিনজনই যথার্থভাবেই বিষয়গুলো তারা এখানে উল্লেখ করেছেন। তো তারা তো অনেকগুলো বিষয় এখানে উঠিয়ে এনেছেন। আমি তার সাথে যে বিষয়টা যোগ করতে চাই, দেখুন, আমরা যতই রুল অফ ল নিয়ে কথা বলি, আমরা আমাদের জাস্টিস সিস্টেম নিয়ে কথা বলি, কিন্তু আমাদেরকে কিন্তু দেখতে হবে যে আমাদের ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি নিয়ে আমরা কি করছি। মাজদার হোসেনের কেসের পরবর্তীতে
ঠিক যেই পরিক্রমায় আমাদের আইনের শাসন ব্যবস্থা পরিচালিত হলো, সেটা কি আমরা স্বাধীনতার 50 বছর পরে এসে আমরা কি অগ্রগামী হলাম, নাকি আমরা পিছন দিকে ফিরে গেলাম? আপনি দেখবেন যে বিভিন্ন সময়ে আহ এই এই আইন অঙ্গনও কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতি এবং বিভিন্ন ধরনের হেলাল ভাই খুব ভদ্র ভাষায় বলেছেন আর কি, অবিডেন্ট শব্দটা যথার্থ হবে কিনা বা এর থেকে ভালো কোনো শব্দ উনি খুঁজে পাননি, আমি ওনার সাথে সম্পূর্ণভাবে একমত। আমরা সকলে এখানে আইনের অঙ্গনের মানুষ, কিন্তু আজকে আমরা কোন একটা জায়গা থেকে এই ধরনের কথা বলছি বা কিছু কথা বলতে পারছি না, এই বিষয়টা আপনাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ দেখেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কতজন বিচারকের বিরুদ্ধে আনীত অভিযোগ, সেটা রুল অফ ল প্রতিষ্ঠা করতে হলে তো আপনার প্রথমে আইনের যে পরিধি আছে, যেখানে আইনের প্র্যাকটিস হচ্ছে, সেখানে তো এই বিষয়টা আরেকটা সঠিকভাবে বিষয় একটু যুক্ত করি আপনার সঙ্গে। আমি বুঝতে পারছি এই প্রসঙ্গে আপনি যা বলেছেন আমরা বুঝে নেওয়ার চেষ্টা করছি। আর একটা প্রসঙ্গ হচ্ছে আমাদের অনেকগুলো মামলা ঝুলে আছে, মামলাগুলো পেন্ডিং, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবার জন্য আইন সমান এবং সবাই সমান সুযোগ পাবে, এই কথাটি আসলে আমাদের বই পুস্তকে আছে, আমরা জানি সংবিধানের মধ্যেও আছে, সেটির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে। সেখানে আপনি কি বলতে চান? দেখুন, এখন ইকুয়ালিটি অফ ল তো আমাদের সংবিধান দেশের একজন নাগরিক হিসেবে আমাদেরকে দেয়, কিন্তু সেটার বাস্তবায়ন করার জন্য আমাদের অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী ভাই যেটা বলেছেন সেটা খুব যথার্থই বলেছেন, যে একটা সময় ছিল 65 to 70% সেখানে আইনজীবীরা থাকতেন যারা আইন প্রণয়ন করবেন সংসদে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এমন সব মানুষজনকে আমরা আমাদের জনপ্রতিনিধি হিসেবে পাচ্ছি, যারা আমাদের ভাগ্য নিয়ন্তা হিসেবে আবির্ভূত হচ্ছেন 5 বছরের জন্য সময় করে, যারা বিদেশে যেয়ে তারা বিভিন্ন ধরনের চুরি করে, বিভিন্ন ধরনের দুর্নীতি করে সেখানে এখন সাজা কাটছেন। তো দ্যাট ইজ অ্যানাদার ডিসকাশন, আই উইল নট গো বিয়ন্ড দ্য টপিক টুডে। কিন্তু প্রত্যেকটা বিষয় আসলে কিন্তু একটার সাথে মানে ইন্টারকানেক্টেড। আর আপনি যে বিষয়টার কথা বললেন, দেখেন এখন আমাদের সেপারেশন অফ পাওয়ারটা একটা দেশের যেই মূল 3টে স্তম্ভ থাকে বা অর্গান থাকে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, আমাদের তো এই 3টে এখন অনেকটাই মিলেমিশে একাকার। আমাদের ওই প্রপার সেপারেশন অফ পাওয়ার এবং সেটার যে ব্যালেন্সটা হওয়ার কথা সেটা তো ওরকম ভাবে এখন নাই। তো আমি তারপরে মনে করি উই শুড বি ভেরি অপটিমিস্টিক। আমাদের অনেক নেগেটিভ যে বিষয়গুলো আছে সেটা তো থাকবেই। স্টিল উই আর ডেভেলপিং অ্যাজ এ নেশন। স্বাধীনতার 50 বছরে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমি মনে করি যে আমরা তার ধারে কাছে নেই। কিন্তু একথাও সত্যি যে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন, এখনো তিনি যে সম্পূর্ণভাবে সফল তা বলা যাবে না, বাট চেষ্টা করছেন তিনি আমাদেরকে ভালো কিছু করার জন্য। আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, বাট দ্য রিয়েল ডেভেলপমেন্ট আমাদের রুল অফ ল এস্টাবলিশ করার ক্ষেত্রে আমরা এখন অনেক পিছিয়ে আছি। আমাদের শুধুমাত্র পদ্মা সেতু হলেই যে হবে না, এটা বুঝতে খুব বেশি বাকি নেই। মেট্রো রেল হলেই যে আমরা সন্তুষ্ট হয়ে যাবো তা না। তবে আমি মনে করি আইনের শাসন যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আমরা অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারছি, আমরা রুল অফ ল এস্টাবলিশ করতে পারছি আমাদের সোসাইটিতে, যে প্রশ্নটা আপনি করলেন যে আইন কি সবার জন্য সমান কিনা, অ্যাক্সেস টু জাস্টিস, অ্যাক্সেস টু সিকিউরিটি অফ লাইফ, এই প্রত্যেকটা বিষয় তো হচ্ছে প্রত্যেকটা নাগরিকের একটা, যে কোনো দেশে, বিশ্বের যে কোনো দেশেই তো এই বিষয়গুলো মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তো আমরা এখন অনেক দূর পিছিয়ে আছি, বাট স্বাধীনতার 50 বছরে এসে আমরা যারা নতুন প্রজন্মের যারা রাজনীতির সাথে নিজেদেরকে যুক্ত করতে চাচ্ছি বা যুক্ত আছি, তাদেরকে আমরা বলবো যে আমাদেরকে এই ডার্টের মধ্যে আসলে আসা উচিত। অনেকে বলে আই হেট পলিটিক্স করবো না, পলিটিক্স খারাপরা করে, এগুলো বলে আসলে দূরে থাকলে হবে না, আমাদেরকেও আসতে হবে। দূর থেকে কমপ্লেন করা আসলে অনেক সহজ, আমরা সরকারের সমালোচনা করতে পারি, আমরা একটা হেড করে দিতে পারি সরকারকে নিয়ে, কিন্তু দায়িত্ব নিতে অনেকে ভয় পাই। আমরা আসলে দায়িত্ব নিতে বা সেই মাঠে দায়িত্বটা আসলে নেওয়া দরকার। এবং এই দায়িত্বটা আমি একটা কথা বলেই আমি অন্য স্পিকারদেরকে ছেড়ে দিচ্ছি, যে আপনি কিন্তু লক্ষ্য করবেন যে প্রত্যেকটা দেশে এটা খুব অনেক শত বছর পরে আসে যে একটা দেশের 1/3 বা 2/3 হয় তরুণ। হ্যাঁ, এখন কিন্তু মিলেনিয়াল যুগের মধ্যে আমরা যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে যাদের বয়স 16 থেকে বা 17 থেকে 35 বছরের মধ্যে, এটা কিন্তু খুব সম্ভবত 2/3 কিন্তু এখন তরুণ। তো তরুণদেরকে নিয়ে কিন্তু এই ফোর্সটাকে কিন্তু পজিটিভলি কাজে লাগানো সম্ভব। এবং আমরাও আসলে চেষ্টা করছি, প্রত্যেকে জায়গা থেকে চেষ্টা করছে। আমি একটা দল করি
হেলাল জি, ভাই আমরা একটু বিরতি নিতে চাই, কারণ বিরতি নেওয়ার সময় হয়েছে আমাদের। বিরতির পরে এসে আসলে ফর্ম করা দরকার। আইনের শাসনের একসাথে কাজ। বাস্তবতায় 50 বছরের যে বাস্তবতা সেটি নিয়ে কথা বলবো। বিরতি নিয়ে ফিরে আসি, আমরা ফিরে আসার পরে আমরা অনেক সময় পাবো, আমরা কথা বলবো তখন। আমাদের সঙ্গে সবাই থাকবেন আপনারা। দর্শক, আবারও স্বাগত। বিরতির পরে আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আজকে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলছি বাংলাদেশের 50 বছর এবং আমাদের আইনের শাসনের বাস্তবতার প্রসঙ্গ নিয়ে। হাফিজুর রহমান কার্জন স্যার, আপনাকে দিয়ে আলোচনা বিরতির পর আবারও শুরু করতে চাই। অনেকগুলো প্রসঙ্গে কথা হয়েছে, প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেছি, সম্ভাবনা জায়গা নিয়েও কথা বলেছি। সামনের বাংলাদেশে আইনের শাসনের বাস্তবতায় মানুষ অনেক কিছু প্রত্যাশা করে, সেটি পূরণ করার জন্য আসলে দায়িত্বগুলো কার কার পালন করার কথা বলে আপনি মনে করেন, হাফিজুর রহমান কার্জন? এখন প্রত্যাশার বিষয়গুলো আপনি যদি অর্জন করতে চান তাহলে পরে আপনাকে বর্তমানে কি অবস্থার ভিতরে আমরা আছি সেটা ডায়াগনোসিসটা করতে হবে, এবং আপনাকে মনে রাখতে হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীতে বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম সম্পর্কে একটা চমৎকার কথা বলেছেন, কারণ তার তো প্রায় 10 বছরের বেশি জেলে কাটলো। তো তিনি বলেছেন যে বাংলাদেশের বিচারিক ব্যবস্থা এমন যে যেখানে সত্য মামলায় মিথ্যা সাক্ষী না দিলে জেতা যায় না। তো সেই পরিস্থিতি কিন্তু এখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, এবং আপনি আজকে যে রুল অফ ল এর বিষয় নিয়ে কথা শুরু করেছেন, দেখেন আপনি, আমরা বাংলাদেশ যে উন্নয়ন অর্জন করেছে এবং আমাদের বর্তমানে আমরা যে অবস্থানে আছি তাতে করে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং গুড গভর্নেন্স এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং এই দুটো বিষয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন এবং আরেকটা হচ্ছে সুশাসন, এই দুটোই কিন্তু আইনের শাসনের উপর নির্ভর করে। এবার আসেন আপনার বাংলাদেশে আইনের শাসনের কি অবস্থা। আমরা মানে আইনের শাসন নিয়ে যে পড়াশোনা করেছি তাতে করে জানি আপনার 4th সেঞ্চুরি মানে BC সক্রেটিস প্রথম এটা আলোচনা করেছিলেন, পরবর্তীতে অনেকদিন পরে মন্টেস্কিউ সেটাকে ইয়ে করেছেন, এবং আধুনিক যে রুল অফ ল এর কথা আমরা বলি সেটার প্রথম যে সিস্টেমেটিক ফর্মুলেশন সেটা করেছিলেন প্রফেসর এভি ডাইসি, এবং তিনি যে রুল অফ ল এর যে কথা বলেছেন তার ভিতরে 3টা এলিমেন্ট আমরা পাই। প্রথমে তিনি যেটা বলেছেন যে অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার, যে আপনার রাষ্ট্র ব্যবস্থার ভিতরে, সরকার ব্যবস্থার ভিতরে স্বৈরাচারী ক্ষমতার কিংবা ডিসক্রিশনারি পাওয়ারের এটা থাকতে পারবে না। তারপরে তিনি যেটা বলেছেন ইকুয়ালিটি বিফোর ল, যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, প্রেসিডেন্ট থেকে শুরু করে, বিচারপতি থেকে শুরু করে, ডিপ্লোমেট থেকে শুরু করে সবাই কিন্তু আপনার দে আর সাবজেক্ট টু ল, যেটা আর্টিকেল 27-এ বলা হয়েছে। এখন আপনি আমাকে বলেন বাংলাদেশে যে আপনার শিকদার গ্রুপের যে ছিল সে হত্যাকাণ্ড করে প্রাইভেট আপনার প্লেন নিয়ে চলে গেল, হ্যাঁ, তারপর পিকে হালদার পালিয়ে গেল, তাকে সেটা নিয়ে দুদকে এখন হচ্ছে, এরকম অসংখ্য ঘটনা আমরা বলতে পারি। হ্যাঁ, তারপরে আপনি দেখেন যে সেখানে যেটা এভিডাইসিরিয়াতে ফর্মুলেশনে আমরা যেটা পাই যে একটা রিটেন কনস্টিটিউশন, তিনি অবশ্যই ইউকের পার্সপেক্টিভ আপনার জন্য 1 মিনিট সময় বরাদ্দ করতে পারবো আমরা এই প্রসঙ্গে। 1 মিনিট সময় বরাদ্দ করলে দেখি আমি কতটুকু করা যায়। এখন আপনার ওই যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, এখন আপনি দেখেন যে রুল অফ ল এর যে কয়টা আপনার মানদণ্ড কোনোটাই বাংলাদেশ পূরণ করে না। আপনি আমাকে বলেন যে কার জবাবদিহিতা আছে এখানে? সাংসদের জবাবদিহিতা আছে, এখানে আমলার জবাবদিহিতা আছে, এখানে আপনার শিক্ষক, চিকিৎসক তাদের কোনো জবাবদিহিতা আছে? আপনি যদি চেষ্টাও দেখতে পাচ্ছেন না স্যার এই প্রসঙ্গে? চেষ্টা আছে কিনা, আন্তরিকতা জায়গাটি আছে কিনা? না, চেষ্টা তো নাই। আপনি এই যে সাংসদদের কথা যে বলা হয়েছে, আপনার 65% অফ দা ল মেকার্স দে আর বিজনেসম্যান। আপনি 1955 সালের যে সংসদ, যেটা ওই যুক্ত ফ্রন্টের ছিল, শেরে বাংলা ভাষা নিয়ে বঙ্গবন্ধু তারা করেছিলেন, সেখানে আমরা দেখছি যে 5% অফ দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট তারা ছিলেন। স্যার আমরা শেষ করি আপনার কথা, আসলে আমাদের একেবারেই সময় শেষের দিকে, সবাইকে সমান সুযোগ দিতে পারবো না স্যার আপনি আর কথা বললে। স্যার থ্যাংক ইউ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আসলে আপনার কথার সূত্র ধরে একটু যাই, ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া আপনার কাছে আসি। আসলে যে প্রসঙ্গে কথা হচ্ছে, এই যে জবাবদিহিতার জায়গা, সবাইকে সমান সুযোগ দেওয়া জায়গা, সে প্রসঙ্গে আপনি বিরতির আগেই কথা বলছিলেন। আসলে আমাদের সম্ভাবনা জায়গাগুলো তো এখানে আছে, সেগুলো কি আপনি ইন্ডিকেট করতে পারেন কিনা আসলে এই কথার উপর ভিত্তি করে? জি, আমাদের সম্ভাবনা সকল ক্ষেত্রেই আছে। বাংলাদেশ যে অন্যান্য ক্ষেত্রে আপনি দেখেন যে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি, আমাদের অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসটার আগে আমরা অ্যাচিভ করেছি। তো এখন দেখতে হবে যে রাইট ব্যালেন্সটা আমরা করতে পারছি কিনা। একদিকে যেমন আমাদের পদ্মা সেতু হচ্ছে, আমাদের মেট্রো রেল হচ্ছে,
আমাদের জিডিপি গ্রোথ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের যে রাষ্ট্রের যে মূল অবকাঠামোগুলো, আমি স্যার তো এভিডেন্সি রুলের কথা বলেছেন, আমরা সবাই এখানে আইন বিষয়ে পড়াশোনা করেছি, আমরা এগুলো জানি, কিন্তু বাস্তবতার সাথে আসলে এটা কতটা যাচ্ছে, এই যে রুল অফ ল নিয়ে কথা বলি, এই যে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আমরা কথা বলি, এগুলো আসলে এনশিওর করার জন্য তো ওই যে বললাম যে সেপারেশন অফ পাওয়ারটা এখানে ঠিকভাবে অ্যাপ্লাই হচ্ছে কিনা, নাকি এখানে রাষ্ট্রের যে তিনটা মূল কাঠামো, যে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, তাদের মধ্যে যে রাইট ব্যালেন্সটা হওয়া, সেটা তো এখানে এরকমভাবে পরিলক্ষিত হচ্ছে না। এখানে আমরা পিছিয়ে আছি। তবে 50 বছরে এসে আমরা এতটুকু বলতে পারি যে বর্তমান সরকার যেভাবে কাজ করছে, সরকার যদি আরো একটু মনোযোগ দেয়, আমি মনে করি যে আমরা এই 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 সেক্টরটাতে আরো অনেক বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। আমাদের অনেক আরেকটি ছোট্ট সম্ভাবনা আছে। প্রশ্ন আপনার কাছে, সম্পূরক প্রশ্ন, সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা নিয়ে সবাই কথা বলছে, সেগুলো সবল হলে কি আসলে এই আইন শাসন প্রতিষ্ঠা হওয়া সহজ হবে কিনা? Absolutely, this is the basic rule. এভিডেন্সের যে রুলের কথা, তিনটা রুলের কথা বললেন, যেখানে ইকুয়ালিটি বিফোর ল, সবাইকে সমান, সবাই আইনের কাছে সমান, জি। এবং জবাবদিহিতার কথা বলা আছে। তো এগুলো তো হচ্ছে পৃথিবীর যে কোনো একটা সমাজ ব্যবস্থা, যে কোনো একটা রাষ্ট্র কাঠামো খুবই বেসিক নোশন। হ্যাঁ, এটা কিন্তু ইটস নট সামথিং উই আর টকিং এক্সট্রাঅর্ডিনারি, আউট অফ দ্য বক্স কোনো আইডিয়া। তো এই বেসিক জিনিসটাই যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে তো এই ধরনের ওয়েবিনার করে বা এই ধরনের টক শো করে খুব একটা বেশি লাভ ফলপ্রসূ হবে বলে আমি মনে করি না। তবে again I am saying 50 বছরে এসে we are very hopeful যে আমাদের যেই দিকে আমরা এখন যাচ্ছি, আমাদের হয়তো একটু নেভিগেট করা লাগবে রাইট ওয়েতে। উই হ্যাভ আ গ্রেট লিডার। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় তরুণ প্রজন্মকে যদি আমরা এটার সাথে একত্রিত করতে পারি এই যাত্রায়, আমি মনে করি আমরা একটা ভালো দিকে এগিয়ে যেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। মীর হিলাল, আপনার কাছে আসি, ব্যারিস্টার মীর হিলাল আপনার কাছে আসি। আপনি বলছিলেন যে আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আসলে যে সরকার যখন আসে তখন তার মতো করে ব্যবহার করার চেষ্টা করে, এটি আসলে সরকারের একটা মানসিকতায় রূপান্তরিত হয়, সেটি যে সরকারই হোক না কেন। আসলে এই জায়গাতে আসলে জনগণের যে আসলে আইনের শাসনের মধ্যে থেকে বিচার পাওয়ার যে সম্ভাবনা বা আশঙ্কার জায়গাটি থাকে, সেটি প্রতিষ্ঠিত করার জন্য আপনার কি পরামর্শ আছে? কি করতে পারি আমরা? আইন সেখানে কি বলে? ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে 2-3টা পয়েন্টে বলি, যেটা যেটা আমি ফিল করি, যেটা আমি অনুধাবন করি। এটা হচ্ছে ডেভেলপমেন্ট কোনো সময় ডেমোক্রেসি রিপ্লেসমেন্ট হতে পারে না। এটা আমি কেন বলছি আজকে টক শোতে? বিকজ ডেমোক্রেসি যখন কম্প্রোমাইজ হয় ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট, a lot of other things get affected. One of them হচ্ছে এই সেপারেশন অফ জুডিশিয়ারি বলেন, মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসন দেওয়ার ব্যাপারে এই জায়গাগুলো চলে আসে। আমি আপনাকে একটা উদাহরণ দেই। আমরা রাজনীতিবিদ, আমরা রাজনৈতিক কর্মী, আমরা হাইকোর্ট থেকে জামিন নেই, অ্যান্টিসিপেটরি বেল নেই, যেটা ম্যাজিস্ট্রেট রিফিউজ করে দেয়। হ্যাঁ, তো এখান থেকে আমি জাস্ট উদাহরণটা এই জন্য দিলাম, দেশের সর্বোচ্চ আদালত একটা মামলা বিচার বিশ্লেষণ করে মনে করছে ইট ইজ সেফ ফর মি টু বি অন বেল, সেটাতে গিয়ে ম্যাজিস্ট্রেট, যেটা সবচেয়ে লোয়েস্ট জুডিশিয়ারি বলে আমরা ধরে নেই আমাদের জুডিশিয়াল হায়ারার্কিতে, উনি বলছেন না, এটা করা যাবে না। দিস অনলি হ্যাপেন্স বিকজ দেয়ার ইজ নো সেপারেশন অফ জুডিশিয়ারি। আরেকটা হচ্ছে আসলে যেটা বাহ্যিক উন্নয়ন দেখছি, আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানে মানব সম্পদের উন্নয়নের চিন্তা করতে হবে। আমাদের যে আহসান যেটা বারবার বলছে যে আমাদের তরুণ সমাজ আছে, তরুণ সমাজকে গুণগত পরিবর্তনটা তাদের মাঝে আনতে হবে। দেখেন, আমার মনে হয় আজকের দিনে যারা আমরা তরুণ আছি, এই তরুণ গোষ্ঠী যদি 71-এ থাকতো, বাংলাদেশ কিন্তু স্বাধীন হতো না। কেন আমি বলছি জানেন? বিকজ নাও উই আর ভেরি সেলফ সেন্টার্ড। আমি চিন্তা করছি, আমি চাকরি করছি, আমি আমার বউ বাচ্চা নিয়ে থাকতে পারছি, এবার দেশে যা হবে হোক। কিন্তু জাতীয় সংকটে কিন্তু এই সেলফ সেন্টার মানুষরা কিন্তু সামনে এগিয়ে আসে, আমরা দেখেছি বিভিন্ন সময়। না, মীর হিলাল, আসছে দেখেই কিন্তু বাংলাদেশে স্বাধীনতা হয়েছে। স্বাধীনতা কিন্তু আমার আপনার কারো একক কৃতিত্ব হতে পারে না। বাংলাদেশি মানুষরা সামগ্রিকভাবেই বাংলাদেশকে স্বাধীন করেছে, দেশকে ভালোবেসে, এবং সব বেসামরিক লোক 90% বেশি তো এখানে হলো নর্মাল যারা গ্রামগঞ্জে ছিল, এই ধরনের লোক। তো এটাই বলছি, দুইটা জিনিস। এক, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এম্পাওয়ারমেন্ট করতে হবে, এবং এইটা যদি হয়, যদি জবাবদিহিতার মধ্যে আসে আমাদের জুডিশিয়ারি বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর আন্ডারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, তখন দেখবেন অটোমেটিকলি সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে, এন্ড উইল সি দ্য রেজাল্ট। এন্ড অবশ্যই আমাদের মানব সম্পদ উন্নয়নের দিকে নজর দিতে হবে।
জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আপনার কাছে আসি। সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে কথা হচ্ছে এবং বাংলাদেশের এই 50 বছরের আইনের শাসনে কি অগ্রগতি কতটুকু আপনারা দেখতে পেয়েছেন? অনেকেই তো অগ্রগতির কথা বলছে, অনেকে বলছে অগ্রগতির মধ্যেও কিছু প্রশ্নবোধক চিহ্ন আছে যেগুলো সমাধানযোগ্য, যেগুলো সমাধান করা উচিত আসলে সবার মধ্যে থেকেই। হাসান তারিক চৌধুরী। ধন্যবাদ শ্রাবণ। আমি আসলে খুবই আশাবাদী, কারণ বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে দুইজন ইয়াং পলিটিশিয়ান এবং লয়ার জি। ব্যারিস্টার হেলাল এবং ব্যারিস্টার আহসানের আলোচনায় আমি খুব উদ্বুদ্ধ। এই কারণে যে তারা ভিন্ন ভিন্ন অবস্থান থেকেও কিন্তু তাদের মূল সুরের জায়গাটার মধ্যে একটা ঐক্য খুঁজে পাই। এবং আমার মনে হয় যে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতার যে প্রশ্নটি আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা আলোচনা করছি, এর আশাবাদের জায়গাটা এখানে। এই কারণে যে আমাদেরকে আসলে একটু মানে সেলফ সেন্টারের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের বুঝতে হবে যে যদি আমরা আইনের শাসন করতে চাই তাহলে একটু আমার ইতিহাসের দিকে যেতে হয়, যেটা অধ্যাপক কার্জন হাফিজুর রহমান বলেছেন যে এভিডাইসির কথা। আমরা যদি ইংল্যান্ড এবং ওয়ালসের এক সময়কার সেই 16 শতকের সলিসিটর জেনারেল এডওয়ার্ড কুকের কথা চিন্তা করি, তিনি কিন্তু বহু আগে বলেছিলেন যে কিং মাস্ট বি আন্ডার গড এন্ড ল, অর্থাৎ রাজাকে গড এবং আইনের অধীনে থাকতে হবে। এত বছর আগে আপনি চিন্তা করেন যে রাজা, ইংল্যান্ডের রাজাকেও থাকতে হবে গড এবং আইনের অধীনে। তাহলে আজকে আমরা আইনের শাসনের মূল কথাটা এই জায়গায় যে আমাদের যে সাংবিধানিক যে আমরা সেপারেশন অফ পাওয়ার বলি, আবার আরেকটা কথা আমরা ভুলে যাই যে ব্যালেন্স অফ পাওয়ার। এখন হাইকোর্টে আমরা যখন মামলা করি, হাইকোর্টে রিড করার পরে অনেক অনেক নোটিশ যায়, আমরা দেখি যে সচিব সাহেবরা জবাবই দেন না, পাত্তাই দেন না। হ্যাঁ, তাহলে আপনার যে সুপ্রিমেসি অফ ল যদি কোনো সোসাইটিতে না থাকে তাহলে এটা জঙ্গল রুল হবে। এবং আমাদের দেশে আনফরচুনেটলি এখানে একটা জঙ্গল রুল চলছে। মানুষ জানে যে পলিটিক্স করে কোনো লাভ নাই, কোনো বিচার পাওয়া যাবে না, ভালো মানুষ পলিটিক্সে আসে না বা কোনো জবাবদিহিতা নাই। এই যে হতাশার জায়গাটায় আমার মনে হয় যে একটা বড় হোপের জায়গা হলো এখানে মিডিয়ার একটা বিরাট রোল আছে, ইয়াং প্রফেশনালস এন্ড ইয়াং পলিটিশিয়ানসদের একটা রোল আছে। এবং এইটা যদি আমরা এক জায়গায় আনতে পারি, যেমন ধরেন একটা সিম্পল কথা আমি বলি, আমাদের দেশে দুইটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, একটা হলো দুদক আর একটা হলো ইলেকশন কমিশন। এই দুইটাকে আপনি ঠিক করেন, দেখবেন যে বাংলাদেশ অন্য জায়গায় চলে যাবে। আরো তো আছে, আমি সেগুলোর কথা বললাম না, প্রেস কাউন্সিল, ল কমিশন, অনেক কিছু আছে, আমি এগুলোর কথা বললাম। দুইটা কনস্টিটিউশনাল জায়গা আমি বললাম, দুদক এবং ইলেকশন কমিশন। এই দুই জায়গায় আপনি স্ট্রংলি হাত দেন, তাকে আপনি আইনের শাসনের আওতায় নিয়ে আসেন, দেখবেন যে বাংলাদেশ সোনার বাংলাদেশ। হাসান তারিক চৌধুরী, আমরা শেষের দিকে একেবারে আপনার শেষ বাক্যটি শুনি একটু এই প্রসঙ্গে। আমার শেষ বাক্যটি হলো যে আমি একবারে খুবই ওপেন মাইন্ডেড জায়গা থেকে বলতে চাই যে আমাদের দেশের অনেক সম্ভাবনা আছে, অনেক ট্যালেন্টেড ম্যান পাওয়ার আছে, অনেক দেশপ্রেমিক মানুষ আছে, সেই মানুষগুলোকে সামনে আনেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবার কাছ থেকে আসলে একটি করে বাক্য শোনার সময় আমাদের হাতে আছে, আমরা সেটি সময় রাখছিলাম। আসলে শেষ মন্তব্য কি আছে হাফিজুর রহমান কার্জন এই প্রসঙ্গে, আপনার শেষ মন্তব্য কি আইনের শাসনের বাংলাদেশ 50 বছরে? দেখুন, আমরা মোটামুটি একটা আলোচনা করেছি। আমি শেষ আমার যে কথাটি বলবো যে বাংলাদেশে আমরা যেভাবে সামনের দিকে এগোচ্ছি তাতে করে অর্থনৈতিক উন্নয়ন হতে পারে, হয়েছে, সামাজিক উন্নয়ন হতে পারে, হয়েছে, কিন্তু রুল অফ ল কতটা হবে আমি জানি না। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনটা জোরদার হচ্ছে। তো রুল অফ ল এর যে মূল কথাটা যে কর্তৃত্ববাদী শাসন হওয়া যাবে না, আরবিট্রারি শাসন হওয়া যাবে না, সেটা কিন্তু হচ্ছে। নাম্বার 2, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হচ্ছে, এটা কিন্তু আমাদের কথায় এসছে। আর নাম্বার 3 হচ্ছে এখানে বিচার বিভাগের স্বাধীনতা আধা আধি আছে। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে স্যার। আমাদের আসলে বাকি দুজনকে সময় দিব আমরা। আসলে দাঁড়িয়ে রুল অফ ল খুব ভালো হবে সেটা আমি খুব আশা করি। ব্যারিস্টার মীর হেলাল, আপনার শেষ মন্তব্য কি আছে এই প্রসঙ্গে? শেষ মন্তব্য হচ্ছে আমরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি, বাংলাদেশকে নিয়ে বেঁচে আছি, বাংলাদেশকে নিয়ে বেঁচে থাকবো। আমাদের দেশে যে সমস্যাগুলো আছে এগুলো আমাদেরকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে যাতে আমরা এগুলো রিজলভ করে বাংলাদেশকে আবার আইনের শাসনের আওতায় এনে একটি সুন্দর স্বাধীন সোনার বাংলা। আহসান হাবিব ভূঁইয়া, আপনাকে দিয়ে শেষ করে আলোচনা, একেবারেই শেষ মুহূর্তে 30 সেকেন্ড সময় আপনি পাবেন। আহসান হাবিব ভূঁইয়া, সত্যি কথা বলতে আমাদের একটা পরিবর্তন দরকার, আমাদের এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা দরকার যেখানে হেলাল ভাইও যেটা বলেছিলেন যে একটা তরুণদের মধ্যে একটা গুণগত পরিবর্তন আনা দরকার এবং তার একটা ইনক্লুসিভনেস আনা দরকার, যেখানে একটা সকল ধরনের বৈষম্য ভেদাভেদ ভুলে
আমরা একসাথে একযোগে সবাই কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমি মনে করি একটি সম্ভাবনাময় বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। তারিক চৌধুরী, আপনার কি শেষ মন্তব্য কি হতে পারে একটা বাক্যে? আমার শেষ বক্তব্য এটাই, যেটা আমি বারবার বলতে চাই, যে জি। রুল অফ ল এর যে ফান্ডামেন্টাল এলিমেন্ট, সেটা হলো আইনের প্রাধান্য। জি, আপনাকে আইন ধন্যবাদ কিন্তু জানাচ্ছি এবং পরিচালনা আমাদের করা। সময় আজকে শেষ হয়েছে। আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি এবং সুবর্ণ জয়ন্তীর বাংলাদেশ আরো অনেক সমৃদ্ধ হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।